নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। কবিপক্ষ উপলক্ষে আজ আমাদের প্রাণের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ঠাকুরের রসিকতা নিয়ে আলোচনা করব। কবিকে ধ্যানগম্ভীর চিন্তাশীল একজন কবি ও সাহিত্যিক হিসাবে মনে হলেও তার মধ্যে যে অসম্ভব রসবোধ ছিল তা তো বলাই বাহুল্য। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিখ্যাত মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তিনি রসিকতা করতেন। এটা ছিল তার ব্যক্তিত্বের আরেকটি অনন্য দিক। আজ তেমনি টুকরো টুকরো কিছু মজার ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যখন বাস করতেন তখন তার আবাসস্থল হয়ে উঠত বাংলা সাহিত্যের আড্ডাস্থল। রবীন্দ্রনাথকে ঘিরে আলোচনা, আড্ডা, গান হতো। একবার কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শান্তিনিকেতনে একটি আসরে যোগদান করেন। একবার আসরের বাইরে তিনি জুতো খুলে আসার কারণে তার জুতো চুরি হয়ে যায়। অগত্যা পরের দিন শরৎচন্দ্র তার নতুন জুতো দুটো কাগজে মুড়ে সেটা বগল দাবা করে আসরে ঢুকলেন। কবিগুরু সেটা বুঝতে পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলেন, শরৎ, তোমার বগলে ওটা কি, পাদুকা পুরাণ? রবি ঠাকুরের মুখে এই কথা শুনে উপস্থিত আড্ডাবাজরা হো হো করে হেসে উঠলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরেকটি মজার ঘটনা আপনাদেরকে বলি। একবার শরৎচন্দ্র একখানা টেলিগ্রাম পাঠালেন রবীন্দ্রনাথকে। সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলেই টেলিগ্রাম করা হতো। কাজেই টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন। তা সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরৎবাবু লিখেছেন, গুরুদেব, আমি ভালোই আছি, অর্থাৎ মস্ত এক ঠাট্টা। রবীন্দ্রনাথ কি আর যে সে পাত্র? তিনিও এর উত্তরে বিশাল এক পাথর খণ্ড পার্সেল করলেন শরৎচন্দ্রকে। তার সাথে চিরকুটে লিখলেন, তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় হইতে এই পাষাণ ভার নামিয়া গিয়াছে। শান্তিনিকেতনের অধ্যাপক বিধুশেখর শাস্ত্রীকে রবীন্দ্রনাথ একবার লিখে পাঠালেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য আগামীকাল বিকেলে আমি আপনাকে দণ্ড দিব। পরদিন শাস্ত্রী মশাই উপস্থিত হলেন কবির কাছে। বেশ কিছুক্ষণ পর পাশের ঘর থেকে একটি মোটা লাঠি হাতে আবির্ভূত হলেন রবীন্দ্রনাথ। শাস্ত্রী মশাই তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্ত প্রায়। তিনি ভাবলেন, সত্যি বুঝি লাঠি তার মাথায় পড়বে। কবিগুরু সেটি বাড়িয়ে ধরে বললেন, এই নিন আপনার দণ্ড। সেদিন যে এখানে ফেলে গিয়েছিলেন তা একদম ভুলে গেছেন আপনি। প্রখ্যাত সাহিত্যিক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এক ছোট ভাই বিশ্বভারতীতে অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছেই একজনের কাছে জানতে পারেন, বয়স হওয়ার কারণে রবীন্দ্রনাথ কানে একটু কম শোনেন। রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি যখন বললেন, কি হে, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি? তখন বনফুলের ভাই চিৎকার করে জবাব দিলেন, আগে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, না, কানাই নয়, এ যে দেখছি একেবারে সানাই। একবার এক সভায় বলাইচাঁদ মুখোপাধ্যায় দারুণ এক বক্তৃতা দিলেন। সেখানে স্বয়ং রবীন্দ্রনাথও ছিলেন। সভা শেষে সবাই বলা বলি করছেন, দেখেছ বলাইচাঁদ কি দারুণ বলল? রবীন্দ্রনাথ সবাইকে থামিয়ে বললেন, এখানে এত অবাক হওয়ার কি আছে? ওর নামই তো বলাই, বলাই তো ওর কাজ। রবীন্দ্রনাথের এমন রসিকতায় বলাইচাঁদ সহ সবাই হেসে উঠলেন। একবার এক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে হাজির হয়েছেন কবিগুরু। একের পর এক নিজেদের গায়কী উপস্থাপন করছেন সঙ্গীতজ্ঞরা। বিখ্যাত ধ্রুপদ গানের শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের গান গাওয়ার পর সবাই রবীন্দ্রনাথকে ধরলেন, কিন্তু কবিগুরু নিজে গান করতে রাজি হচ্ছিলেন না। তবে সবার তুমুল আবদারে শেষ পর্যন্ত রাজি হলেন তিনি। বললেন, বুঝেছি, তোমরা আমাকে ছাড়বে না,
গোপেশ্বরের পর এবার দ্বারীশ্বরের পালা। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ছিল বড় গোঁফ, অন্যদিকে কবিগুরুর বড় দাড়ি থাকায় তিনি নিজেকে বললেন দ্বারীশ্বর। একদিন শান্তিনিকেতনের ছেলেদের সঙ্গে অন্য এক প্রতিষ্ঠানের ছেলেদের ফুটবল খেলা ছিল। শান্তিনিকেতনের ছেলেরা 8-0 গোলে জিতে গেছে। সবাই তো দারুণ খুশি। তবে এ জয় দেখে রবীন্দ্রনাথ মন্তব্য করলেন, জিতেছে ভালো, তা বলে 8 গোল দিতে হবে? ভদ্রতা বলেও তো একটা কথা আছে। একবার রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধী একসঙ্গে বসে সকালে জলখাবার খাচ্ছিলেন। তো গান্ধীজি লুচি পছন্দ করতেন না, তাই তাকে ওটসের পরিচ খেতে দেওয়া হয়েছিল। আর রবীন্দ্রনাথ খাচ্ছিলেন গরম গরম লুচি। গান্ধীজি তাই দেখে বলে উঠলেন, গুরুদেব, আপনি জানেন না যে আপনি বিষ খাচ্ছেন। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবৎ এই বিষ খেয়েই বেঁচে আছি। একবার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের মহড়া চলছিল। নাটকে রঘুপতির ভূমিকায় ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। উনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। আর জয়সিংহ সেজেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমন, জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়বেন শোকার্ত রঘুপতি। দৃশ্যটার মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ ছিলেন স্থূল স্বাস্থ্যের অধিকারী। মহড়ায় বারবার তার ভার বহন করা রবীন্দ্রনাথের জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবীন্দ্রনাথের ওপর আছড়ে পড়েছিলেন। রবীন্দ্রনাথ কিয়ে উঠে বললেন, ওহে দিনু, মনে করিস নে আমি সত্যি সত্যি মারা গেছি। একদিন এক শিষ্যের বাড়িতে রবীন্দ্রনাথ বেড়াতে গেছে। বসার জন্য তাকে চেয়ার দেয়া হলো। চেয়ার দেখে কবিগুরু শিষ্যকে বললেন, চেয়ারটা বেশ সুন্দর, তা চেয়ারটা সজীব তো? শিষ্য কিছুতেই রবীন্দ্রনাথের কথার মানে বুঝে উঠতে পারছিল না। হাঁ করে তাকিয়ে রইল কবির মুখের দিকে। শিষ্যের অবস্থা দেখে রবীন্দ্রনাথই বললেন, বুঝতে পারোনি বুঝি? আমি জিজ্ঞেস করছি চেয়ারটা সজীব কিনা, মানে এতে ছাড় পোকা আছে কিনা। জীবনের শেষ প্রান্তে এসে কবিগুরু রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উবু হয়ে লিখতেন। একদিন তাকে ওভাবে উবু হয়ে লিখতে দেখে তার এক শুভাকাঙ্ক্ষী বলল, আপনার নিশ্চয়ই ওভাবে উপুর হয়ে লিখতে কষ্ট হচ্ছে। বাজারে এখন এরকম অনেক চেয়ার আছে যেগুলোতে আপনি হেলান দিয়ে বেশ আয়েশের সঙ্গে লিখতে পারেন। ওরকম একটা আনিয়ে নিলেই তো পারেন। লোকটার দিকে খানিকক্ষণ নিষ্পলকে চেয়ে রবীন্দ্রনাথ জবাব দিলেন, তা তো পারি, তবে কি জানো, এখন উপুর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রের জল কমে তলায় ঠেকলে একটু উপুর তো করতেই হয়। তা বন্ধুরা, এই কয়েকটি রবীন্দ্রনাথের হাস্যরসিকতার নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। জয় বিশ্বকবির জয়। নমস্কার।